শুভেচ্ছা, আমন্ত্রণ দিই জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। খুলনার রূপসা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলছেন সড়ক ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এগুলোর সবকিছুর গোড়ার সমস্যা কিন্তু ওইটাই, ওই যে আপনি বেশি দামে বিদ্যুৎ কিনছেন, তো এখন বেশি দামে যখন বিদ্যুৎ কিনছেন তো এখন এটা আদায় করতে হবে। তো এটা যে একটা বললাম না যে একটা ওই এটাকে বলে আমাদের ইকোনমিক্সের পরিভাষায় বলে যে একটা সফট বাজেট কনস্ট্রেইন, মানে কি যে আপনি এখানে বেশি দামে বিদ্যুৎ কিনবেন আর সরকার আপনার বিদ্যুতের দাম বাড়াই দিবে, বিদ্যুতের মিটার চার্জ করবে, হেন চার্জ তেন চার্জ করবে। গোড়ার সমস্যা কিন্তু ওইটাই। আপনি যদি অল্প দামে বিদ্যুৎ কিনতেন তাহলে তো এইসব করার প্রয়োজন হতো না। বিদ্যুতের ট্যারিফ এতবার বাড়াতে হতো না, কতবার বাড়ানো হয়েছে ট্যারিফ। তো ওই জন্য ওই আমরা গোড়াটাকে কেটে দিয়েছি, গাছের গোড়াটাকে কেটে দিয়েছি। সামনে আর এটা হবে না। তো এবং এইসব ইস্যুসগুলো এটাই যে শুধু না বিদ্যুতের না, ওনারও গ্যাস। আমি মানিকগঞ্জ গেছিলাম কয়েকদিন আগে, মানিকগঞ্জ বলছে আমি গ্যাসের কোনোদিন গ্যাস পাই না, কিন্তু আমাকে গ্যাসের বিল দিতে হয়, ওই যে একটা বার্নার ওয়াইজ কি চার্জ দিতে হয়। তো এগুলো আমরা ওনাদেরকে দেখতে বলছি, 2 সচিবকে আমরা দেখতে বলছি। তো ওনারা এগুলো দেখে এগুলো আমরা দেখি কি করা যায়। বলেন। না এখন কোন যৌক্তিকতা মানে জি জি আদৌ কি তাহলে খুলনা বা দক্ষিণাঞ্চলে গ্যাস আসার একেবারেই সম্ভাবনা আপনারা দেখছেন না, বা সুনির্দিষ্ট করে এই কেন্দ্রের ভবিষ্যৎ? আচ্ছা বলি, এই কেন্দ্রের ভবিষ্যতে যেটা বললাম যে এটা এখন আলোচনাধীন, কারণ আমি তো এখান থেকে আর করবো যে, তো এখন আপনাকে বললাম যে আমরা দেখতেছি যে ভোলা থেকে গ্যাস আনা যায় কিনা, সেটা তো পাইপলাইন করতে হবে। আরেকটা হচ্ছে যে উপরে যায় গ্যাস আছে, সেটাকে অন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে হলেও এখানে গ্যাস দেওয়া যায় কিনা, পার্শিয়ালি চালানো যায় কিনা। শীতকালে যখন একটু চাহিদা কম তখন কি করা যায়, তো এগুলো আমরা সবকিছু দেখতেছি। আরেকটা হচ্ছে যেটা বললাম ওই যে FSRU একটা ওই যে বিদ্যুৎ মানে কি বলে একটা 500 MCFD এর একটা FSRU প্রকিউরমেন্টের জন্য। বাট এগুলো যেটা এগুলো প্রত্যেকটাই কিন্তু আগামীকালকে হবে না, কারণ একটা পাইপলাইন কনস্ট্রাক্ট করতে উনি আমাদের GTCL এর আছেন, উনি বছর 3 বছর লাগবে, তাই না? তারপরে একটা FSRU ওই যে বললাম যে আগে তো সব ওইসব কন্ট্রাক্ট করছে, আমরা তো সেই কন্ট্রাক্টে তো আমরা যেতে পারবো না, আমাদের এখন নতুন করে মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করতে হবে। তো সেটাও করতেও 2-3 বছর লাগবে। না ডিজেল তো ওই যে না ইভেন আমরা এটাও কনসিডার করছি যে ডিজেল। তো ডিজেলের যেটা সমস্যা হচ্ছে যে এইটা রিকনফিগারেশন করতে হবে প্রথম প্ল্যান্টটাকে, একটা ডুয়েল ফুয়েল, মানে এখন তো এটা গ্যাস বেস, ওটাকে তো এটার একটা খরচা আছে। সবচেয়ে বড় যে সমস্যা ডিজেলের, সেটা হচ্ছে ডিজেলের জেনারেশন কস্ট অনেক হাই, এবং ওইটা যদি করতে হয় তাহলে কিন্তু আবার আমাদের বিদ্যুতের দাম বাড়াতে হবে। তো সুতরাং সেটা ইজ নট অ্যান অপশন। ওইটা আমরা আলোচনা করছি, উই হ্যাভ ডিসকাসড অল অপশনস, যে ডিজেল করা যায় কিনা, LPG করা যায় কিনা, তারপরে CNG করা যায় কিনা, উই হ্যাভ কনসিডার্ড অল দ্য অপশন। তো আমরা একটা যেটা সবচেয়ে মানে স্বল্পতম সময়ে স্বল্পতম ব্যয়ে যে অপশন, সেটা আমরা দেখবো। এখন ওনার অপশন গুলো স্টাডি করবেন এবং আমাদেরকে দিবেন। মাননীয় উপদেষ্টা, আমার নাম প্রবীর বিশ্বাস, আমি একজন করে বলেন। বলেন। আমার নাম প্রবীর বিশ্বাস, আমি যমুনা নিউজে বলেন। জি, আপনি জানেন যে ভৈরব নদের উপর প্রায় 400 কোটি টাকা ব্যয় একটা সেতু হচ্ছে, এবং 7 বছর পরে এসে সেটা ডিজাইন পরিবর্তন এবং সেটাকে নিয়ে নতুন পরিকল্পনা হচ্ছে। আসলে এইটা কি হয়েছে? আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি টু ভেরিফাই, আমি তো আসছি মাত্র কত 10 দিন হয়েছে কিনা জানি না উপদেশে। তো আপনার বেস্ট হবে, আমি সড়ক সচিবকে আজকে আসতে বলছি। কোথায় আসবে? জাজিরাতে আসবে। তো সড়ক সচিবকে আসতে বলছি এবং রেল সচিবকেও আসতে বলছি। তো আপনি প্রশ্নটা একটু বলেন কি যেন? ভৈরব নদের উপর একটা সেতু হচ্ছে, যেটা খুলনা শহরকে দিঘলিয়ার সাথে লিংক করছে। জি জি, এখানে জানেন আর কি যারা খুলনা আছে। প্রায় 7 বছর পরে এসে ওইটার আবার ডিজাইন পরিবর্তন হয়েছে, এবং যে প্লার গুলো করা হয়েছে, যেটুকু স্ট্যান্ড দেওয়া আছে, এটা একটু নোট নাও, বুঝছো?
তো এইটা আমরা ওই যেটা বললাম ওই যে সেতু, আমি বিষয়টার সঙ্গে জানি না, কারণ আমি একটা মিথ্যা মানে ভান করার তো কোনো কারণ নাই, তো ওই জন্য আমরা এটা দেখে আমরা এটা দেখবো, এটা ঠিক আছে। খুলনা রূপসা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলছিলেন সড়ক ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গাজীপুরের কালিয়াকৈরে ২১ দফা দাবিতে ওষুধ কারখানা শ্রমিকরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছে। এতে দীর্ঘ ৮ কিলোমিটারের সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কি নিয়ে তারা মহাসড়ক অবরোধ করেছেন এবং যানজট কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকুর চন্দ্রা বুটগড় এলাকায় এখানে কিন্তু আপনার স্কয়ার যে গ্রুপের ফার্মাসিউটিক্যাল যে প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের কয়েকশো আপনার শ্রমিক কিন্তু ২১ দফা দাবিতে, অর্থাৎ কর্মকর্তাদের পদত্যাগ এবং বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে কিন্তু তারা সকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে সড়ক এবং তারা কিন্তু অবস্থান নিয়ে এবং মানে দুই পাশেই কিন্তু ৮ কিলোমিটার মতন মানে যানজট, দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং তারা নানা দাবিতে কিন্তু সড়কে অবস্থান করছেন। এবং তারা যেটা ২১ দফা দাবি দিয়েছেন, এর মধ্যে বেতন বৃদ্ধি এবং মানে যে কিছু কর্মকর্তার পদত্যাগ সহ আবাসন সুযোগ সুবিধা কিন্তু তারা চেয়েছেন। এই উপলক্ষে এটা ঘিরেই কিন্তু গাজীপুরের যে আপনার যে স্কয়ার, যে মানে স্কয়ারের যে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানটি রয়েছে, এই প্রতিষ্ঠানের কয়েকশো শ্রমিক কিন্তু আপনার সড়কে অবস্থান নিয়ে তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া যে তাদের রয়েছে সেটা নিয়ে কিন্তু আন্দোলন করছেন এবং তারা ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু রাস্তায় অবস্থান করছেন। এবং পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সড়কে কিন্তু এখন আপনি দেখতেছেন যে থেমে থেমে কিন্তু যানজট চলছে এবং আপনি জানেন যে উভয় পাশে কিন্তু কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং থেমে থেমে কিন্তু যানবাহন চলছে। তো পুলিশ যেটা জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যে তারা সড়ক থেকে তাদেরকে সরিয়ে দিবেন, এইরকমটাই কিন্তু তারা জানিয়েছেন এবং স্বাভাবিক পরিবেশে ফিরে আসবে তারা কিন্তু জানাচ্ছেন। তো আপনারা জানেন যে ২১ দফার মধ্যে কিন্তু বিভিন্ন দাবি দেওয়া ছিল এবং তারা বৈষম্য বিরোধী শ্রমিক আন্দোলন, তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে কথা বললো। আজকে কিন্তু তারা প্রতিষ্ঠান ছেড়ে কিন্তু রাজপথে অবস্থান করতেছেন এবং রাজপথে অবস্থান করে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন তাদের দাবি দেওয়া নিয়ে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাটি রয়েছে, স্কয়ারের যে কারখানাটি রয়েছে, সেই ফার্মাসিউটিক্যাল কারখানার কিন্তু আপনার শ্রমিকরা কিন্তু অবস্থান নিয়ে রাস্তায় অবস্থান নিয়ে কিন্তু তারা তাদের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু স্লোগান দিচ্ছেন দাবিগুলো পূরণ করার জন্য। এবং এদিকে পুলিশ কিন্তু যাতে কোনো জানমাল, কোনো মানুষের ক্ষতি সাধন না হয় তার জন্য কিন্তু সতর্ক অবস্থা রয়েছে গাজীপুরের পুলিশ প্রশাসন, যাতে রাস্তায় তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সড়কে এবং যানবাহনে কোনো ক্ষতি সাধন না করতে পারে, এর জন্য কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তো আমরা এই ছিল আমার কাছে গাজীপুর চন্দ্রা কালিয়াকুর থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে শ্রমিকদের দাবি দেওয়া এবং বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। ফেনীতে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি, একই সঙ্গে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ফেনী জেলার বন্যার পরবর্তী যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে। এখানকার মানুষরা বলছে যে তৃতীয়বারের যে বন্যা সেটি কিন্তু তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেমনিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের ঘর বাড়ি আসবাবপত্র, তেমনিভাবে ক্ষতি হয়েছে কৃষি খাতে, মৎস্য খাতে এবং প্রাণী সম্পদ দপ্তরেও। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সেগুলো। তবে আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানকার যে কৃষকদের রোপণকৃত যে সকল আমনের বীজতলা রয়েছে, আমন রয়েছে, সেগুলো আসলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার কারণ হচ্ছে এই গত ৮-১০ দিনের যে বন্যার পানি স্থির থাকায় আসলে এই রোপা আমনের বীজতলাগুলো এবং কি রোপা আমন সবগুলো কিন্তু আসলে পানির নিচে তলিয়ে থাকায় আসলে সবগুলো নষ্ট হয়ে গেছে। তবে আমরা এখানকার যে কৃষি কর্মকর্তা রয়েছে আমরা তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে পুরো এলাকার কিছু অঞ্চলে এখনও পানি রয়েছে, পানি থাকায় আসলে পুরো যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু তারা এখনও নিরূপণ করতে পারেনি। তবে তিনি প্রাথমিকভাবে একটি আমাদেরকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছেন। পুরো জেলা জুড়ে আসলে
352 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। এই ক্ষতি আসলে কৃষকদেরই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা আসলে যে পরবর্তীতে তারা আবার ঘুরে দাঁড়াবে সেই পরিস্থিতি কিন্তু কৃষকের মধ্যে নেই বলে আমরা অনেক কৃষকের সাথে কথা বলে জেনেছি। এর কারণ হচ্ছে শুধু ফসলি জমিতে পানি ওঠেনি, তাদের বাড়িঘর সহ সবগুলো আসলে পানির নিচে তলিয়ে থাকায় তাদের ঘরে থাকা যে সকল ফসলের যে বীজ রয়েছে এবং কি পরবর্তীতে যে সকল ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া সব কিছু কিন্তু তারা হারিয়ে ফেলেছে এবং কি নষ্ট হয়ে গেছে। এই জন্য আসলে তারা অনেকটাই দুশ্চিন্তায় তাদের এখন দিন পার করছে। কৃষকরা যে আগামীতে আবার এখানে যে নতুন করে বীজ রোপণ করে যে আবার নতুন করে ফসল উৎপাদন করবে সেটি কিন্তু আসলে কোনোভাবে তারা পারছে না। তবে এখানকার কৃষি কর্মকর্তা যেটি জানিয়েছেন যে এই যে পুরো জেলা জুড়ে তাদের যে প্রাথমিক হিসাব সেই হিসাবে আসলে বলছে যে প্রায় 500 কোটি টাকার মতো তাদের এই কৃষি খাতে ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতি কাটিয়ে উঠতে এখানকার কৃষক কত দিন লাগতে পারে, তবে সেই বিষয়ে এখানকার কৃষকরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। তারা প্রশাসনের প্রতি আসলে জোর দাবি জানিয়েছেন যেন প্রশাসন দ্রুত সময়ের মধ্যে কোনো ধরনের প্রণোদনা আওতায় নিয়ে এসে তাদেরকে পুনরায় ঘুরে দাঁড়ানোর যদি ব্যবস্থা করে দেয় তাহলে এখানকার কৃষকরা আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে কিন্তু মনে করছে। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যার পরবর্তী যে ক্ষয়ক্ষতির সংবাদ, এই ছিল আমার কাছে। নিলয়, আপনাকে ধন্যবাদ। বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন ও নোয়াখালী থেকে সহকর্মী মাওলা সুজন। প্রথমেই যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, লক্ষ্মীপুরে কতটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির, আর ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম কেমন চলছে সব মিলিয়ে জানাবেন। ইশরাত, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর। লক্ষ্মীপুরে প্রায় 15 থেকে 20 দিন বৃষ্টির পানি এবং ফেনী থেকে নোয়াখালীতে আসা যে পানিতে লক্ষ্মীপুরে বন্যা সৃষ্টি হয়েছে। এই বন্যায় প্রায় লক্ষ্মীপুরের 5টি উপজেলার 12 লাখ লোক পানিবন্দী রয়েছে। এই পানিবন্দী থাকার কারণে লক্ষ্মীপুরে যারা 50 থেকে 60,000 লোক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং বেশিরভাগ মানুষ তারা এবং তাদের ঘরে অবস্থান নিচ্ছে। তারা ঘরে যে অবস্থান নিচ্ছে তারা আসলে তাদের ঘরটা ছাড়তে চাচ্ছে না। আসলে এই ঘরটা ছেড়ে গেলে তাদের চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মানুষজন তাদের ঘরে হাঁটু পানিতে তারা পানি ইটের উপরে পানি সাজিয়ে তারা সেখানে অবস্থান করছে। যে লক্ষ্মীপুরে যে ত্রাণ সামগ্রী আসছে এবং ত্রাণ সামগ্রী বিলি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। আমরা এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরের নন্দীগ্রাম এলাকায়। এই নন্দীগ্রাম এলাকার লোকজন যারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে আসলে প্রত্যন্ত অঞ্চল হয়, এসব অঞ্চলে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই। তারা এই 15 থেকে 20 দিনে মাত্র একবার ত্রাণ সামগ্রী পেয়েছে। আর যেহেতু এটা প্রত্যন্ত অঞ্চলে এখানে এবং পানি দিয়ে আসতে হচ্ছে, এই কারণে এখানকার লোকজন এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী পায় না। এবং লক্ষ্মীপুরে যে 12 লক্ষ লোকের মধ্যে যারা শিশু রয়েছে তারা এখনো শিশু পানি পাচ্ছে, শিশু খাদ্যর অভাব রয়েছে এবং সুপেয় পানির অভাব রয়েছে। বিশেষ করে যে লক্ষ্মীপুরে কিছু কিছু এলাকায় এই মুহূর্তে 2 থেকে 3 ইঞ্চি করে পানি কমছে এবং কিছু কিছু এলাকায় আবার পানি বৃদ্ধি পাচ্ছে। যে লক্ষ্মীপুরে যে পানি নামার জন্য যে ডাকাতিয়া নদী, ভুলুয়া নদী এবং রহমতখালী নদী ও ওয়াবদা খাল রয়েছে, এই 4টি জায়গায় কিছু কিছু অংশে এখন বড় বাঁধ এবং বাড়িঘর নির্মাণ করার কারণে পানির যে প্রবাহ সেটি স্লো রয়েছে। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বন্যা পানিবন্দী লোকজন তারা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন যে যেসব নদী এবং খালের উপরে ঘর এবং দোকানপাট নির্মাণ করা হয়েছে সেগুলো যেন ভেঙে পানির প্রবাহ বৃদ্ধি করা যায়, সে ব্যবস্থা করার জন্য। আমরা এই বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাজানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা 5টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন এবং তারা এই বাঁধ এবং খাতগুলো সরানোর জন্য কাজ করছেন। লক্ষ্মীপুরের যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো ত্রাণ বিতরণ করছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর বশিকপুর এলাকায় সহ রায়পুরের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এবং লক্ষ্মীপুরের যে জেলা বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ জামাত এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তারাও তাদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছেন। এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ্মীপুর ত্রাণ আসছে এবং ত্রাণের সমন্বয়হীনতার কারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন পর্যন্ত ত্রাণ পাচ্ছে না। এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব নোয়াখালীতে রয়েছে সহকর্মী সুজন, আপনি আমাদেরকে জানাবেন যে নোয়াখালীর বন্যার সর্বশেষ পরিস্থিতি কি?
স্বপন, আপনি লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির কথা বলছেন, তো আমি যদি নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতির কথা বলতে চাই যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কিছুটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে, পানি নামছে, তবে একটু ধীর গতিতে নামছে। তো ধীর গতিতে হলেও কিন্তু পানি নামাতে মানুষের মনে একটু স্বস্তি ফিরে এসেছে। তারা হয়তো যে আশায় আছেন এই পানিবন্দী অবস্থা থেকে তারা কিছুটা মুক্তি পাবেন কিছুদিনের ভিতরে। তবে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমি যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে নোয়াখালীতে যে পানি নামছে, জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, তারা বলছে যে জেলা সদরে পানি কমেছে প্রায় 1 সেন্টিমিটার, আর বেগমগঞ্জ উপজেলায় পানি কমেছে 3 সেন্টিমিটারের মতো। তো নোয়াখালী সদর উপজেলাতে পানি কমার আস্তে আস্তে কমার কারণ হচ্ছে যে আসলে নোয়াখালীর জেলা শহরে এবং জেলা শহরের আশেপাশে যেসব খাল, নালা, জলাশয়, পুকুর রয়েছে, এছাড়া পানি প্রবাহ বা পানি নামা যেসব পথ রয়েছে, এগুলো কিছু প্রভাবশালী মহল দখল করে বহুতল ভবন গড়ার কারণে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ার কারণে যে পানি নামার যে জায়গা রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাওয়াতে পানি ধীরে ধীরে নামছে। তো জেলা সচেতন মহল জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে যে যেসব জায়গায় এখনো পানি নামার গতি যেখান দিয়ে নামবে সেগুলো যেগুলো যে বাধা হয়ে আছে সেগুলো অপসারণের দাবি জানিয়েছে তারা। একই সাথে সচেতন মহল আরেকটি জিনিস জানিয়েছে যে নোয়াখালী খালের পাশে যে কিছু অবৈধ বাঁধ রয়েছে, যে বাঁধগুলো দিয়ে কিছু প্রভাবশালী মহল মাছের ঘের তৈরি করেছে। তো এই বাঁধটি কেটে দিলে কিন্তু নোয়াখালী জেলা শহরে পানি দ্রুত নামবে বলে তারা আশা প্রকাশ করছেন। আর যদি বন্যা পরবর্তীর একটু ক্ষয়ক্ষতির কথা আপনাকে বলি যে সেটা হচ্ছে নোয়াখালীতে এ পর্যন্ত প্রায় 85 হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একই সাথে জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে এ পর্যন্ত প্রায় 85,000 যে মাছের ঘের রয়েছে, মাছের খামার রয়েছে, সেগুলো সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে, মাছ ভেসে গেছে। এতে প্রায় 616 কোটি টাকার মতো যে ক্ষতির আশঙ্কা করছে জেলা মৎস্য অধিদপ্তর। তারা জানিয়েছেন যে এতে যারা যে শিক্ষিত বেকার রয়েছে, যুবক রয়েছে, তরুণ রয়েছে, তারা কিন্তু বন্যা নেমে গেলে কিন্তু তারা সর্বশান্ত হওয়ার পথে থাকবে। আর যদি ত্রাণ সহায়তার কথা বলি তাহলে যে একটি অভিযোগ রয়েছে যে নোয়াখালীতে আসলে যে ত্রাণ বিতরণে একটি সমন্বয়হীনতা রয়েছে, যে সরকারি প্রশাসন এবং বেসরকারি ভাবে যারা ত্রাণ দিচ্ছে তাদের মধ্যে একটি সমন্বয়হীনতা কাজ করছে। কারণ হিসাবে জানা গিয়েছে যে বাইরের জেলা থেকে যারা আসছে তারা আসলে যে পথঘাট না চেনার কারণে অথবা যে তারা পর্যাপ্ত যে আশ্রয় কেন্দ্র রয়েছে গহীনে, সে আশ্রয় কেন্দ্র না চেনার কারণে তারা গহীনে যেতে পারছে না। একই সাথে নৌকার সংকট রয়েছে, যেসব জায়গায় যোগাযোগের অপ্রতুলতা রয়েছে সেখানে নৌকা ছাড়া কোনো গতি নেই, সেই নৌকার অভাবও তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পারছে না। তো আমার সাথে এই বিষয়ে কথা হয়েছে জেলা প্রশাসক দেয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত প্রায় 14টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2.5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তো তারা এখন আশ্রয় কেন্দ্রে রয়েছেন, তাদেরকে সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত 1800 মেট্রিক টন চাল এবং নগদ 45 লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া শুকনো খাবার এবং শিশু খাদ্য বিতরণ করা হয়েছে, যা কিন্তু চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল। তো এদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠন এবং কিছু ব্যক্তি এসব আশ্রয় কেন্দ্রে যে সাহায্য পাঠাচ্ছে। তবে যে আরেকটি অভিযোগ রয়েছে যে এসব খাদ্য যে যথাযথভাবে দেওয়া হচ্ছে না বলে। এদিকে যে পানি কমে যাওয়ার ফলে যে পানিবাহিত রোগ দেখা দিয়েছে, এ পর্যন্ত নোয়াখালীতে গত এক সপ্তাহে প্রায় 600-র মতো ডায়রিয়া রোগী নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এই হচ্ছে বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। ইশরাত, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন এবং মাওলা সুজন। রাজবাড়ীতে আগাম আমন ধান কাটা শুরু করেছে কৃষক। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক শামীম। শামীম, কবে থেকে শুরু হয়েছে আগাম আমন ধান কাটা? এবারে জেলায় লক্ষ্যমাত্রা কেমন ছিল আর উৎপাদনই বা কেমন হয়েছে, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে রাজবাড়ীতে ইতিমধ্যে কিন্তু আগাম যে বড় আমন ধানটা রয়েছে সেটি কিন্তু কৃষক কাটা শুরু করেছে। তো আমি একটু দেখাতে চাচ্ছি যে রাজবাড়ী জেলার 5টি উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে যে বড় আমন ধানটি রয়েছে সে ধানটি কাটা শুরু করেছে। আমরা যে ধানটি দেখতে পাচ্ছি এই ধানটি কৃষকের সাথে কথা বলেছি বা স্থানীয় যে কৃষি কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই ধানটি আগেও কিন্তু তারা একটি ধান তারা
আবাদ করেছে, পাশাপাশি এইটি কিন্তু দ্বিতীয় ধান। পাশাপাশি এই ধানটি যারা কাটবে, কাটার পরে কিন্তু কৃষক বলছেন যে কয়েকদিন পরে কিন্তু পেঁয়াজ, রসুন পাশাপাশি বিভিন্ন সবজি কিন্তু তারা চাষ করবেন। এক কথায় বলা যায় যে এই জমিতে 3 ফসলি জমি, এখানে 2টি ধান এবং একটি পেঁয়াজ ও রসুন কিন্তু চাষ করছে কৃষকে। আমি একজন কৃষকের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে কৃষক দেখি কৃষক এই যে ধানটি বুনেছেন, এটা ধানটি কিরকম লাভবান হবেন? আমরা এবছরে যে ধানটি করেছি আসলে এই অঞ্চলে হয় না। আমরা এই বিগত 2 বছর বন্যা না হওয়াতে এখানে আমরা শুধু একটা জাতের ধান করতাম। এখন আমরা নতুন করে আবার এই আপনার আপনার আমনির যে আবাদটা শুরু করেছি। দেখছেন যে আপনার এই আশেপাশে প্রায় শত শত একর জমি পড়ে রয়েছে, তাই গত 2 বছর ধরে আমরা করছি। আমাদের দেখা দেখি তো আগামীতে আশা করি দেখেন শত শত বিঘা আপনার আমনির একটা আবাদ শুরু হবে। এইবার তো আসলে কি বলবো যে এই জমিতে এমন পরিমাণ ধান হয়েছে, কখনো আমরা এইভাবে এত ধান হয় না। তাই আগামীতে এই যে এরপরেই তো আমরা শুরু করব যে আপনার পেঁয়াজের যে আগাম যে পেঁয়াজের আবাদ শুরু করব। আমরা মোটামুটি বন্যা না আপনাকে ধন্যবাদ। রাজবাড়ী থেকে আগাম আমন ধান কাটার লক্ষ্যমাত্রা এবং উৎপাদন নিয়ে বলছিলেন সহকর্মী শফিক শামীম। পতিত স্বৈরাচার সরকারের দোসর কোনো নেতাকর্মী যেন ভারতে পালাতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি চালাচ্ছে বিজিবি। এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুর রহমান। তারেক, কবে থেকে জোরদার হয়েছে নজরদারি আর কি কি পদক্ষেপ নিয়েছে বিজিবি, বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, স্বৈরাচার সরকার 5 তারিখ পদত্যাগের পর থেকে কিন্তু সীমান্ত গুলোতে অত্যন্ত কিন্তু কি বলে যে সীমান্ত গুলাতে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন দিয়ে পালাতে যাওয়ার পথেই কিন্তু 2 জনকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যরা। আমি এই মুহূর্তে আছি সোনা মসজিদ সীমান্ত এলাকার 185 নম্বর মেইন পিলারের কাছে, অর্থাৎ আমার পেছনেই কিন্তু একেবারে বর্ডার ভারত এবং আমার ডান দিকেও কিন্তু ভারত। আপনাদেরকে জানিয়ে রাখি যে 59 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু রাত এবং দিনে তারা কিন্তু দুষ্কৃতিকারী কেউ যেন পালাতে না পারে সে লক্ষ্যে তারা কিন্তু নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে গোয়েন্দা বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে তথ্য আছে তারা দুষ্কৃতিকালে সীমান্তে অবস্থান নিয়েছে, তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। তারা কিন্তু রাত বিরেতে তাদেরকে কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছি যে আমাদের পিছনে কিন্তু একেবারে 500 গজ দূরেই একেবারে আমাদের ভারতের এই বর্ডার ক্রস করে কিন্তু ভারতের লোকজনকে আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশে ঢুকতে দেখেছি। অর্থাৎ আমাদের এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে 125 নম্বর পিলারের পাশেই কিন্তু ইন্ডিয়ার লোকজন কিন্তু এখানে আসছেন, তাদের জমি চাষাবাদ করছেন এবং বাংলাদেশের লোকজনের সাথে তারা কিন্তু কথা বলছেন। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যরা আছে তারাও কিন্তু তৎপর রয়েছে, কোনো দুষ্কৃতিকারী কোনো সন্ত্রাসী কেউ যেন এই সীমান্ত অতিক্রম করে না যেতে পারে। গতকালকে আমার সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে। তিনি আমাকে জানিয়েছিলেন যে এই তেলকুপি, আজমতপুর, সোনা মসজিদ এসব যে সীমান্ত গুলা আছে এই সীমান্ত গুলাতে কিন্তু তারা কঠোর নজরদারি করছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য কিন্তু যে কিন্তু তারা খোঁজ খবর রাখছে কোন দুষ্কৃতিকারী বা স্বৈরাচার সরকারের কোন আমলা বা তার কোন দোসর এই এলাকাতে এসে অবস্থান নিয়েছে কিনা, কোন ক্রমে তারা যেন কেউ না এই দেশ ছেড়ে পালাতে পারে সে বিষয়ে তারা সচেতন রয়েছে। আমরা একটু স্থানীয় ব্যক্তির সাথে একটু কথা বলতে চাই। একটু আপনি আমাদেরকে জানাবেন কি এই এলাকাগুলো তারা কারা কারা অবস্থান নিতে পারে বা আপনারা কি রকম প্রস্তুতি দেখছেন? এখানে আমলিগের বড় লিডার যারা তারা পালিয়ে হয়তো আসতে পারে, তার জন্য আমাদের বর্ডার এলাকায় বিজিবি কঠোর ভাবে পাহারা দিছে, তারা যেন পালাইতে না পারে। আমরা অ্যালার্ট আছি। আমরাও যেন আমাদের সামনে যদি পড়ে আমরা বিজিবিকে আমরা জানাবো, সঙ্গে সঙ্গে তারা গ্রেফতার করবো।
জি, আপনি শুনছিলেন কি স্থানীয় একজন বাসিন্দা আমাদেরকে যে বিষয়টি জানাচ্ছেন কি যে এই স্বৈরাচার সরকারের কোনো যেন দুর্নীতিবাজ আমলা যেন এই এলাকা দিয়ে পালাতে না পারে, স্থানীয় লোকজন কিন্তু এই বিজিবিকে সহায়তা করছেন এবং তারাও বলছেন তাদেরকে যদি সন্দেহমূলক ভাবে কাউকে যদি দেখেন তারা। কুষ্টিয়া থেকে চালের বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চালের দরদাম কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। ইশরাত, কুষ্টিয়ার চালের বাজারের কোনো সুখবর নেই, অর্থাৎ সব ধরনের চালের দামই কিন্তু চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। আমি যদি আজকের এই বাজারের চালের দাম জানাই, যেমন সরু যে মিনিকেট, অর্থাৎ কুষ্টিয়া কিন্তু মিনিকেট খ্যাত, সেই সরু মিনিকেট চাল কিন্তু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে এবং কাজল লতা চাল বিক্রি হচ্ছে 64 টাকা কেজি দরে এবং মোটা যে আটাশ চাল আমরা যেটাকে গরিবের চাল বলে থাকি, সেই গরিবের চাল কিন্তু বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে 56 টাকার নিচে কিন্তু কুষ্টিয়ার কোনো ধরনের কোনো চাল নেই। আর দীর্ঘ দিন ধরেই কিন্তু এই চালের বাজারটি চড়াও রয়েছে। এই বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতারা যদি বলছেন যে আসলে এখানে তাদের কোনো হাত নেই, কারণ তারা মিলগেট থেকে যে দামে কিনছেন তারা কিন্তু সেই দামে বেচছেন। তবে তারা একটি কথা বলছেন যে আসলে চালের দাম কিন্তু বেশি হওয়ার কারণে তাদের বেচা কিনাও কিন্তু কমে গেছে। তাই তারাও বলছে যে চালের দাম যদি একটু কম হতো তাহলে তাদের কিন্তু ব্যবসায় লাভবান হতো। আর এ বিষয়ে যারা বড় বড় কুষ্টিয়ার মিল মালিকরা রয়েছে আমি তাদের সাথে কথা বলছি। মিল মালিকরা কিন্তু দীর্ঘদিন ধরে ওই একই অজুহাত যে ধানের দাম বেশি এবং ফলে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যে কারণে কিন্তু কোনোভাবেই তারা চালের দাম কমাতে পারছে না। যদি ধানের দাম কমে তবেই কিন্তু চালের দাম কমবে। আর এদিকে দীর্ঘদিন ধরে এই চালের দাম বৃদ্ধির ফলে কিন্তু নাবিশ্বাস উঠেছে সাধারণ ভোক্তাদের। সাধারণ ভোক্তারা যদি বলছে যে নতুন যে সরকার আছে এই সরকারের উচিত যে বড় বড় যে মিল মালিকরা রয়েছে যারা সিন্ডিকেট করে চালের দাম বৃদ্ধি করছে এই মিলগুলোতে অভিযান চালানোর কথা বলছে এবং অভিযান চালালেই কিন্তু চালের দাম কমবে, এমনটাই তারা বলছেন। আর আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানার। এখানে প্রায় 400 থেকে 450 চালকল রয়েছে। এই 400 থেকে 450 চালকল থেকে কিন্তু প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় কিন্তু 100 থেকে 200 ট্রাক চাল চলে যায়। যদি এই দেশের কুষ্টিয়ার যদি চালের দাম না কমে তবে কিন্তু দেশের চালের বাজারের চালের দাম কমবে না। তাই সাধারণ যারা ভোক্তা তাদের দাবি যত দ্রুত সম্ভব বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম এই কুষ্টিয়ার খাজানগরের চালের দাম নিয়ন্ত্রণের জন্য সফল অভিযান চালানো হোক। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে চালের বাজার নিয়ে সর্বশেষ খবর। ইশরাত, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। রংপুর থেকে আলু ও পেঁয়াজের বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, আলু ও পেঁয়াজের দাম বিভিন্ন স্থানে বৃদ্ধি পেয়েছে, এ নিয়ে রংপুরের পরিস্থিতি কেমন জানাবেন? ইসরাত, আপনি যেমনটি বলছিলেন আমি আপনাকে বলি, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর সিটি বাজারের পাইকারি বাজার এলাকায়। আমরা এখানে এসে আজ যারা ক্রেতা বিক্রেতা তাদের সঙ্গে কথা বলেছি। তো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু আলু এবং পেঁয়াজের দুটোরই দাম বেশি। আমরা এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে মূলত যে রংপুরের যে কোল্ড স্টোর রয়েছে 39টি কোল্ড স্টোর রয়েছে, সেই কোল্ড স্টোরগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলু মজুত রয়েছে। এরপরেও তার যেহেতু কোল্ড স্টোর কর্তৃপক্ষ আলুর দামটা ছাড়ছে না, সে কারণে কিন্তু আলুর দাম বাজারও পড়ছে না, অর্থাৎ কমছে না। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে গত বছর এক বস্তা আলু রাখতে তারা 250 টাকা নিয়েছিল, কিন্তু এবছর সেটি 380 টাকা পর্যন্ত নিয়েছে। কি কারণে এই আলুর দামটা বেশি সেটি কিন্তু তারা বলছে না। যেহেতু আলুর দাম বেশি কিনতে হচ্ছে সে কারণে বাজারে এর প্রভাব পড়েছে। আমি যদি আর একটু তথ্য দিয়ে রাখি স্যার আপনার মাধ্যমে, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে অন্যান্য জেলা রয়েছে সেই জেলার তুলনায় আলু উৎপাদনের ক্ষেত্রে বৃহত্তর রংপুর কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে। অর্থাৎ রংপুরের চাহিদা মিলিয়ে এবং বাংলাদেশের যে অন্যান্য জেলা রয়েছে সেই অন্যান্য জেলায় এমনকি বিদেশও রপ্তানি হচ্ছে এই আলু। এরপরও কিন্তু রংপুরের যেহেতু উৎপাদনের দিক থেকে রংপুরেই দ্বিতীয় অবস্থানে, সেখানে কিন্তু আলুর দামটা অনেক বেশি। তো এই আলুর দামটা বেশি হওয়ার কি কারণ আমরা আরও একটু বলি যে কৃষি বিভাগ কিন্তু আমাদেরকে জানিয়েছে এবছর রংপুরে 1,06,02 হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে এবং গত বছরের তুলনায় প্রায় 3,275 হেক্টর জমির বেশি হয়েছে আলুর উৎপাদন।
এরপরেও আলুর দামটা বেশি। এই নিয়ে আমরা কথা বলতে চাই একজন পাইকারি বিক্রেতার সঙ্গে। তার আগে আমি আপনাকে বলে রাখি যে গত সপ্তাহ তুলনায় কিন্তু এই সপ্তাহে পেঁয়াজের দামটা বেশি, অর্থাৎ দেশি পেঁয়াজ কিন্তু 550 টাকা পাল্লা, অর্থাৎ 5 কেজি পেঁয়াজের দাম 550 টাকা, যা গত সপ্তাহ তুলনায় প্রায় 30 টাকা বেশি। তো আমরা বলছিলাম যে একজন আলু বিক্রেতা রয়েছেন যিনি পাইকারি বিক্রি করেন, আমরা তার কাছে জানতে চাবো যে আলু কি পরিমাণ রয়েছে স্টোরগুলোতে এবং দামও কেমন। আসলে স্টোরে তুলনামূলকভাবে আলু অনেক আছে এখনো, আসলে দাম ছাড়তেছে না। যারা আমরা আলু কিনতে যাই, কোল্ড স্টোর থেকে আলু নিয়ে এসি, কোল্ড স্টোরে কিনতে দেখা যায় যে আমরা যদি বলি যে বাজারে পাইকারি বাজারে অনেক সব জায়গায় বলতেছে যে পেপার পত্রিকা সব জায়গায় বলতেছে যে দাম কম, কিন্তু ওখানে কিনতে যখন যাই তখন যার কাছে কিনি, গোরাস কিনি আর পার্টির কাছে কিনি, যার কাছে কিনি তেনারা বলে যে কোল্ড স্টোরের ভাড়া অনেক বেশি। গতবার যেখানে 220 টাকা 25 টাকা ছিল, এবার 385 টাকা 90 টাকা। এবং আমাদের কেরিং যে আছে, কেরিং আমরা গত ইয়াতে নিয়েছিলাম 25 টাকা 30 টাকা বস্তা, সেটা এখন 40-50 টাকায় রূপান্তরিত হয়েছে। যার কারণে আসলে আমরা বাজারেই আমরা কোল্ড স্টোরে যেটা কিনতেছি বাজারে ওইভাবে আমরা 8 আনা 4 আনা 1 টাকা কেজিতে লাভ ধরে বিক্রি করি। এখানে আমাদের বাজারে আসলে কোনো সিন্ডিকেট বা কোনো কিছু নাই, সেটা কোল্ড স্টোর। আপনি শুনছিলেন, আমরা শুনছিলাম একজন পাইকারি বিক্রেতার কাছে। মূলত এখানে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে কোল্ড স্টোরের মালিক যারা আছেন তারা যদি এই আলুর দামটা কমিয়ে নেন তাহলে এর প্রভাব কিন্তু বাজারে পড়বে। আমরা যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে নিত্য পণ্যের যে পণ্য রয়েছে এর মধ্যে আলু একটি গুরুত্বপূর্ণ, সেই আলুর দামটাও যদি এত বেড়ে যায় তাহলে তাদের কিন্তু নাভিশ্বাসটা বেড়ে যাচ্ছে। তারা দাবি করছেন এই সরকারের কাছে যাতে বাজারে মনিটরিং করা হয় কেন এই কোল্ড স্টোরগুলোতে আলুর দামটা বেশি রাখা হচ্ছে সেটার জন্য দেখা হয়। তো এই ছিল ইসরাতের রংপুর থেকে আলুর বাজারের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।